আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে, কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি। কেউ যদি আমাকে বলে যে না তুমি আসলে কাজটা ঠিক করে করো নাই, তারপরও লবিং করে পেয়েছো, এটা আমাদের এখানের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পেয়েছে। বাঁধনের কাছে এটা নিয়ে আসছে টাকা নিয়ে পালানোর কথা। হ্যাঁ, টাকা নিয়ে পালানোর কথা হয় কিনা, কারণ এই আলোচনা আপনি সেটা নিজেই জানেন, এই আলোচনা আছে কিন্তু এত কম অ্যামাউন্ট সেটাই হচ্ছে কথা। এখন ঘটনা আমাকে একজন বলেছে 200 কোটি। আচ্ছা, 200 কোটি, এটার একটা ভারী কি আছে? আপনি 10 কোটি বললেন। আচ্ছা, আমার কাছে এসেছে, মানে আমি আসলে সোশ্যাল মিডিয়া দেখেছি 10 কোটি টাকা নিয়েছে। অবিচার করা হয়েছে এবং এটা ছোট করা হয়েছে। 200 কোটি টাকা আজমেরী হক বাঁধনের কাছে থাকলে খুবই ভালো, যে আজমেরী হক বাঁধন সারা জীবন অনেক স্ট্রাগল করেছেন, তার আর জীবনে স্ট্রাগল করতে হবে না। যে জটিলতাটা আসলে আপনাকে নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা বড় হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট। মানে আমি সাদাসিধেভাবে আমি এতদিন 1 বছরে যা কিছু বুঝলাম, আওয়ামী লীগের আমলে বড় হওয়া মানে আওয়ামী লীগের খেয়ে পড়ে বড় হয়েছে। হ্যাঁ, তার নিজস্ব কোনো মেধা নাই, তার কিছু নাই, সে এককভাবে কিছু করতে পারে না। আওয়ামী লীগ ওখানে মাথায় হাত রেখেছিল বলে সে বড় হয়েছে। মানে একটা বাচ্চাও যদি 16 বছর আগে জন্ম নেয়, সে আওয়ামী লীগের কি বলে তত্ত্বাবধানে বড় হয়েছে বা জন্মগ্রহণ করেছে। এটাই হচ্ছে ট্রেন্ড, মানে এখনকার ট্রেন্ড, আমরা সেটা বুঝছি। তো আপনি 16 বছরে আজমেরী হক বাঁধন হয়েছেন, 1 নম্বর পয়েন্ট, যে আপনি আওয়ামী লীগের সব কিছু করেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের হয়ে আপনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন। 3 নম্বর হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে সকল ধরনের পুরস্কারের মধ্যে আপনি ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি হচ্ছেন ওই রেজিমের সকল উচ্চ স্তরের মন্ত্রী, এমপি, আমলা সবার সাথে আপনার ভালো ধরনের সম্পর্ক ছিল। এই এতগুলি কারণে আওয়ামী লীগ মনে করে আপনি তাদের মানুষ। আপনি তাদের মানুষ হয়ে কেন ওই আন্দোলনে গেলেন, এটা তাদের মূল ক্ষোভের জায়গা। আর দ্বিতীয় একটা ক্ষোভের জায়গা হচ্ছে যে এই যে আপনারা যাওয়ার কারণে অনেক মানুষ সেখানে উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়ে সেখানে যোগ দিয়েছে। এই 2টা পয়েন্টে আপনার কিছু বলার আছে কিনা? তাদের মানুষ হয়ে কেন গিয়েছেন এবং আপনাদের দ্বারা যে এত মানুষ সেখানে উৎসাহিত হলো, সেটা নিয়ে আপনার কোনো কিছু বক্তব্য আছে কিনা? আমাদের দ্বারা যে মানুষ উৎসাহিত হয়েছে এটা একেবারে সত্যি কথা। সেটা আমি রাস্তায় যেহেতু ছিলাম আমি জানি, কারণ মানুষ এসে এসে আমাকে বলে গেছে। ইভেন কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদে, আমার সিনেমা দেখতে আসছে মানুষ, তারা সিনেমার কথা যেরকম বলছে আমাকে এসে এটাও বলে যাচ্ছে যে আপু আপনি যখন গিয়েছেন তখন আমাদের ভেতরে ওই সাহসটা এসেছে, আমাদের মনে হয়েছে যে আপনি, মোশাররফ করিম, সিয়াম, মানে যেটা হয় যে আমাদেরকে তো মানুষ পর্দায় দেখে। ভাইয়া যেটা বললেন যে এই মানুষগুলোকে আপনি মানে কোটি কোটি টাকা দিয়েও আসলেই কথা বলাতে পারবেন না, বিকজ আমরা কমফোর্ট জোনে থাকি। আমরা তো আসলে যখনই থাকি না কেন আমরা তো আমাদের তো একটা কমফোর্ট জোন আছে। যেই সরকারই আসুক সে আমাদের সাথে এমন কিছু করবে না যদি আমরা যে তাদের সাথে কিছু না করি, তাই না? আমরা আমাদের জায়গাটা কিন্তু খুবই সিকিওর। সো ওই জায়গা থেকে যখন আমরা গিয়েছি এটা মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করেছে রাস্তায় আসতে, এইটা একটা কথা। আরেকটা হচ্ছে যে আমি আমার জীবনে আসলে যা কিছু অর্জন করেছি একান্তই আমার অর্জন। এটা আসলে কারো পৃষ্ঠপোষকতার অর্জন না। আমি রেহানা মারিয়াম নূর করেছি, যেটা করে আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা পুরো এশিয়ার মধ্যে আমি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তারপরে যদি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমাকে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না দেওয়া হতো তাহলে সেটা তাদের জন্য লজ্জার হতো, সেটা আমার জন্য কোনো না পাওয়া হতো না। বিকজ যে মেয়েটা এশিয়াতে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, পুরো এশিয়াতে, শুধু এরকম না যে একটা পার্টে, সো সেই মেয়েটাকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিব না, সেটা আসলে তাদের ব্যর্থতা হতো। সো আমি একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেটা রেহানা মারিয়াম নূরের জন্য। আমি এর পরে বা আগে কখনোই কোনো পুরস্কার পাইনি, এবং আমি 2বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছি, যেটাও আমি পেয়েছি গুটি নামে একটা সিরিজের জন্য। গুটি নামে সিরিজের জন্য এবং রেহানা মারিয়াম নূরের জন্য, এবং দুটোই আমার অসাধারণ কাজ। কেউ যদি আমাকে বলে যে না তুমি আসলে কাজটা ঠিক করে করো নাই, তারপরও লবিং করে পেয়েছো, এটা আমাদের এখানের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পেয়েছে। অনেকবার যারা পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মানে যারা বলতে পারেন যে আমার 6 বার 7 বার 5 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, তারা কিন্তু বেশিরভাগই লবিংয়ের মাধ্যমে পেয়েছে। সো আমার এই লবিংটা ছিল না। তবে আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে, কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে না, যেটা পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ভার্ডিক্ট ছিল। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল, এবং ওই গ্রেটফুল থাকার কারণে, এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো, এবং তার যে ব্যাচমেটরা ছিল তারা সবাই প্রত্যেকটা সংস্থার তখন প্রধান, এবং তারা আমাকে সেই সংস্থাগুলো থেকে থানার
মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানানভাবে হেনস্থা করছিল। সো আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকার, এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার। এবং তখন আমি 2018-র যে নির্বাচন, তখন ওই নির্বাচনের প্রচারণা আমি 2018-তেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এইটার জন্য। কিন্তু আমার কোনো রকমের ক্যারিয়ারের প্রাপ্তিতে কোনো রকমের গ্রেটফুলনেস আমার এই সরকার কেন কোনো সরকারের কাছে নাই। বিকজ রেহানা মারিয়াম নূর বা গুটি যে কারণেই আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে যে ওকে মানে এটা তুমি পাওয়ার যোগ্য না, ওই পয়েন্টে আপনি যে জায়গায় বলছেন যে আওয়ামী লীগের কাছে আপনার কৃতজ্ঞতা বোধ আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। কারণ ওই সময় আপনাকে ওই সরকার আমলে, ওই সরকার আমলে কারণ আপনি আপনার মেয়েটাকে নিজের করে পেয়েছেন, আপনাকে সমর্থন দিয়েছে, অভিভাবকত্ব দিয়েছে, অনেক বড় ব্যাপার। মানে আমরা হয় কি একটা জিনিসের মানে প্রাপ্তিটা তো নানা ক্ষেত্রে থাকে। একটা হয় আমি টাকা পেয়েছি, একটা হচ্ছে আমি প্লট পেয়েছি, একটা হচ্ছে আমি বড় বড় বিজনেস পেয়েছি, একটা হচ্ছে আমি আমার সন্তানকে পেয়েছি। হ্যাঁ ডেফিনেটলি। আরেকটা গ্রুপ ছিল আলো আসবেই বলে, এবং তারা ওইখানেও নির্দেশনা দিচ্ছিল কেমন করে এটা দমন করা যায়, নানা কিছু করা যায়। এবং তারা আসলে এখন এই দেশের কোথাও নাই, তারা বেশিরভাগই বাইরে, কোনো কাজ করতে পারছে না, নানা জায়গার জন্য চলে আসছে। এই যে একটা জায়গায় যে এই যে পক্ষ বিপক্ষ হয়ে যাওয়া শিল্পী সমাজের, পক্ষ বিপক্ষ হওয়া যায়, রাজনীতিতে তো পক্ষ বিপক্ষ থাকে শিল্পী সমাজের, তারপরে যখন এরকম পর্যায়ক্রমে এগুলো পরিবর্তিত হবে, তখন শিল্পীরা আসলে কি অবস্থার মধ্যে যে পৌঁছাবে? এরকম কি পালাবদল হবে, একদল দেশে থাকবে আরেকদল দেশের বাইরে চলে যেতে হবে? এই পরিস্থিতি আসলে এই বৈষম্য তৈরি হলো কিনা বা বিভেদটা আমাদের তৈরি হলো কিনা, আমি বিরতির পর জানতে ফিরছি।